প্রোগ্রাম শেষ হয়ে যাবে আজকের প্রোগ্রাম। সবাইকে আরেকটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। জি ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য দিলাম। প্রথমত এনসিপিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমি একটু গভীরে জিনিসটা দেখতে চাই। বিএনপি যে হঠাৎ করে, প্রথম কথা হলো যে সারওয়ার তুষার যেটা বলেছেন না, স্যার ওখানে একটু অ্যাড করতে চাই স্যার সালাউদ্দিনের ব্যাপারে। পাকিস্তান যখন তৈরি হচ্ছিল, পাকিস্তানও কিন্তু আপনার সংবিধান নিয়ে খুব সমস্যা করেছিল। 8 বছর লেগেছে পাকিস্তানের প্রথম সংবিধান অ্যাডপ্ট করতে। তো পাকিস্তান ব্রিটেন থেকে একজন কনস্টিটিউশন এক্সপার্টকে ডেকে নিয়েছিল, খুব নাম করা কনস্টিটিউশন এক্সপার্ট, তার নাম হলো স্যার আইয়ুব জেনিংস। তারপর যিনি 2 বছর পাকিস্তানকে উপদেশ দিয়ে দেখে যেখানে কিছু হবে না, তাকে চলে গেছে। সুতরাং আপনার আমাদের স্যার সালাউদ্দিন ডক্টর জানবার জন্য ওইরকম স্ট্যাচারে উনি কথায় কথায় সংবিধান বলেন, একবার সংবিধানের দোহাই দেন, আরেকবার আপনার পার্লামেন্টারি সভারেনিটির আপনার এক্সাম্পল দেন। এর মধ্যে উনি যে কত কন্ট্রাডিকশন করে ফেলেন সেটা ওনার খেয়াল হবে না। প্রথম কথা হলো যে জুলাইয়ের যে আপনার গণভোট বাতিল যদি হয়, গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচন বাতিল, এটা হলো সাত কথা। আর একটা জিনিস, ওনারা যে গ্রাউন্ডে গণভোটকে বাতিল করতে চাচ্ছেন, যে পার্লামেন্টারি সভারেনিটি, তার উপরে কোনো গণভোট থাকতে পারে না। এটা উনি ব্রিটেনের এক্সাম্পল নিয়ে আসে, যেখানে আপনার সংবিধান কোনো লিখিত নয়। ওখানকার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের থেকেই কিন্তু সংবিধান, ওটা হলো কতগুলি কনভেনশন, নর্মস এবং পার্লামেন্টের আপনার জারি করা কিছু স্ট্যাটুট দ্বারা ব্রিটেনের সংবিধান। এখন সেই জন্য সেখানে এই ডক্ট্রিন সভারেনিটি অফ দি পার্লামেন্ট, এই ডক্ট্রিনটা প্রত্যেক ব্রিটেনে আপনার এস্টাবলিশ হয়েছে। কিন্তু এই কথাটা, সুতরাং সংবিধানে আপনার গণভোটের কথা নাই, গণভোটের ভার্ডিক্টকে সংবিধান মেনে নেবে পার্লামেন্ট, এটা তো আইনগতভাবে সম্ভব না। কিন্তু ব্রিটেনে আজ পর্যন্ত যত হয়েছে, গণভোট হয়েছে, সবচেয়ে শেষটা হয়েছে ব্রেক্সিটের উপরে, যে ব্রিটেন আপনার ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, সেটার উপর একটা গণভোট হয়েছিল। সেই গণভোটে যারা থাকবে তাদের সংখ্যা কম ছিল, হেরে গেছিল তারা, কিন্তু ডিফারেন্স ছিল অনলি 3%। কিন্তু যদিও ওখানে সভারেনিটি অফ পার্লামেন্টের ডক্ট্রিন ওখানে এস্টাবলিশড, পার্লামেন্ট এই ভার্ডিক্ট মেনে নেয়, এটা লিগালি বাইন্ডিং না। কিন্তু যারা জনগণ, তাদেরকে তারা বলেছিল কনস্টিটিউয়েন্টস বা জনগণ, তারা হলো সুপ্ত, মানে সুপ্ত গুপ্ত না, মানে সুপ্ত, ডরমেন্ট, তারা ডরমেন্ট। এবং তারা যখন যে কোর্টে কোনো ভার্ডিক্ট দেয়, সেটা মেনে নিতে হবে পার্লামেন্ট, কারণ তা না হলে দেশে ইনস্টেবিলিটি হবে। সুতরাং সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট বলাটা, যেখানে জনগণ রায় দিয়ে দেয়, সেটা লিগালি বাইন্ডিং। আর একটা জিনিসের স্যার সালাউদ্দিনের একটুখানি বোধহয় আবার উনি বলে, উনি আইনের উপর বেশি জোর দেন, তাই না? আইন নিশ্চয়ই দরকার, কিন্তু আইনের পাশাপাশি যে জিনিসটা কনস্টিটিউশনাল প্রসেসের ভিতর দিয়ে আসে, সেটা হলো কনস্টিটিউশনাল স্পিরিট। মানে কনস্টিটিউশনটা আমি কেন করেছি? মানুষের জন্য করেছি, মানুষের কল্যাণের জন্য করেছি। তখন মানুষের চাওয়া পাওয়াটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এটা হলো একটা এস্টাবলিশ ফ্যাক্ট, যে আপনার সংবিধানের আইন যেরকম প্রয়োজন হয়, সেরকম আইন মানুষের জন্য, মানুষের জন্য আইন নয়। সুতরাং স্ট্রিক্টলি আপনি যদি আইনের ইন্টারপ্রিটেশন দেন, সেটা ধোপে টেকে না। তারপরে উনি আপনার দেন, কনস্টিটিউশন হলো সুপ্রিম, কনস্টিটিউশনে এটা নাই, তাহলে হবে না। এখানেও কিন্তু যখন রিটেন কনস্টিটিউশন গুলি আসলো, এবং বিভিন্ন জায়গায় যেখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ডিক্লেয়ার করা হলো, যেরকম বাংলাদেশে তো পার্লামেন্টারি সুপ্রিমেসি নাই, এখানে কনস্টিটিউশন সুপ্রিম, কিন্তু কনস্টিটিউশনে কিন্তু দায়বদ্ধ আপনার লোকের ভার্ডিক্টকে মেনে নেওয়া। সুতরাং উনি যে সমস্ত আর্গুমেন্ট দিচ্ছেন, ওটা যদি আপনার ব্রিটেনের আসল কনস্টিটিউশন এক্সপার্ট সাইবার জেনিংস এটাকে পাঠানো যেত, উনি এখন নাই, কিন্তু উনি কিন্তু ভার্ডিক্টে দিতেন যে আপনার গণভোট মেনে নিতে হবে। গণভোট
না মেনে নেওয়া মানে হলো কি উদ্দেশ্য কি? খুব সঙ্গে বলবো, উদ্দেশ্য হলো যে জুলাই সনদকে নেগেট করে দেওয়া। তারা যে সমস্ত নোট অফ ডিসেন্ট গুলি দিয়েছিল সেগুলি গণভোটে পাস হয়েছে, এবং আপনারা যদি নোট অফ ডিসেন্ট গুলি দেখেন তাদের 8টা নোট অফ ডিসেন্ট দিয়েছে। প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই আপনার নির্বাহী বিভাগকে কি করে শক্তিশালী করা যায় সেই সমস্ত ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট। যেরকম আপনার প্রাতিষ্ঠানিক কনস্টিটিউশনাল যে সমস্ত প্রতিষ্ঠান তাদের যে অ্যাপয়েন্টমেন্ট গুলি সেগুলির জন্য যে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল করার কথা ছিল সেটা তো ভেতর দিয়েছে, নো করেছে। এরকম 8টাই আমি দেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি আপনার নির্বাহী বিভাগের ক্ষমতাকে সীমিত করে দেবে, সেটা তারা করেছে। এখন যেটা বিএনপি করছে সেটা হলো যে আপনার পুরনো পথে সেই যে গান আছে না, পুরনো সেই সুরকে যেন ডাকে দূরে, মনে হচ্ছে যেন সেই সুর পাচ্ছি যে কি করে আপনার নির্বাহী বিভাগটাকে শক্তিশালী করে। এবং একটা জায়গায় নাকি স্যার সালাউদ্দিন বলেছে যে সরকারকে শক্তিশালী করা উচিত, আর শক্তিশালী না হলে সরকার দেশটাকে বিক্রি করে। অথচ ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাই উনি ধরছেন না। সেটা হলো নিশ্চয়ই নির্বাহী বিভাগকে, বর্তমান দুনিয়াতে নির্বাহী বিভাগকে শক্তিশালী করা দরকার, কারণ অনেক সিদ্ধান্ত করতে হয় সরকারকে ভেরি কুইকলি। ওই ক্যাবিনেট আগেকার যুগে সেই ক্যাবিনেট গভর্নমেন্ট কিন্তু আর নাই, প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট হয়ে গেছে, ভেরি কুইক ডিসিশন বাই দ্য এক্সিকিউটিভ। কিন্তু তার মানে এই না যে এক্সিকিউটিভ আপনার সংবিধানের বাইরে কোনো কাজ করবে, যেরকম মানুষের ফান্ডামেন্টাল রাইটস বা ইয়ে করা, অন্যায়ভাবে অ্যারেস্ট করা, সেন্সরশিপ ইত্যাদি ইত্যাদি যেগুলি মানুষের মৌলিক অধিকার, সেটাকে হাত দেবে না। রুল অফ ল থাকবে, থাকবে দেশে, মানে সরকারের ক্ষমতা শক্তিশালী কিন্তু তাকে সীমিত করে রাখা, যেটাকে আমরা বলি লিমিটেড গভর্নমেন্ট। এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। তো সেখানে উনি নির্বাহী বিভাগকে এত শক্তিশালী করতে চাচ্ছে যে আমরা হাসিনার যুগে ফেরত যাব বলে আমার সন্দেহ হয়। এখন কথা হলো যে সেই কতগুলি ইয়ে তাদের, আমার যেটা মনে হয় আরেকটা বলে আমি শেষ করবো এখনই, সেটা হলো যে বিএনপির এই পুরো প্ল্যানটা প্রথম থেকে শুরু করে মানে জুলাই অভ্যুত্থানের পরে আমি দেখেছি এটা খুব মেটিকুলাসলি ডিজাইন করা প্ল্যান। কারণ এই অভ্যুত্থানের ছাত্র জনতা কি করেছে, যেটা 71-এও করেছিল, 91-এও করেছিল, সেটা হলো বাংলাদেশের যে আপনার এস্টাবলিশ এলিট স্ট্রাকচার সেটাকে ভাঙার চেষ্টা করেছে। এই এলিট স্ট্রাকচারের ভিতরে কারা আছে? আছে আপনার সিভিল ব্যুরোক্রেটিক, সিভিল মিলিটারি, আপনার আর্মি, ব্যুরোক্রেসি, আপনার পার্ট অফ দি সুশীল সমাজ, পার্ট অফ দি গণ অভ্যুত্থানের লোক, যারা আপনার জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে নিজেদের স্বার্থে উদ্ধার করে। এই এলিট স্ট্রাকচারকে ভাঙার চেষ্টা করেছিল এই জুলাই অভ্যুত্থান, ভাঙতে পারেনি। কারণ যেটা হয় এই এলিট স্ট্রাকচার প্রথমে একটু হতমত হয়ে যায়, তারপরে তারা রিগ্রুপিং করে, নতুন করে রিগ্রুপিং করে, এবং রিগ্রুপিং করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয়। এটা অনেক জায়গায় হয়েছে, পুলিশের মধ্যে টাইম নেই, আপনার কিছুটা সাকসেসফুল ছিল, তারপরে তারা আবার এই সাইকেলে ফেরত গেছে। সাকসেসফুল গণ অভ্যুত্থান, সাকসেসফুল রেভলিউশন করতে হলে এই এলিট স্ট্রাকচারের ভিতর থেকে অন্তত কিছু অংশ তাদের সাথে আইডেন্টিফাই করতে হবে। এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এমনকি যে ফ্রেঞ্চ রেভলিউশন সেই সময় যখন হয়েছিল তখন কিন্তু কিং বা রাজা মনার্কে একটা অংশ বিশেষত এবং তার প্যালেস গার্ডেনকে রেভলিউশনের আপনার অংশ হয়েছিল। বাংলাদেশে সেটা হয়নি। সুতরাং এটা মুক্তিযুদ্ধের পরে হয়নি, মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধের পরে কিন্তু এটা হয় নাই। জনগণ কিন্তু তাদের রাষ্ট্র ক্ষমতা ফিরে পায় নাই। পশ্চিম পাকিস্তানি এলিটস ওয়ার রিপ্লেসড বাই দি বেঙ্গলি এলিটস। যার ফলাফল আমি খুব গভীর উদ্বেগের সাথে যে জিনিসটা অবজার্ভ করছি যে এই মেটিকুলাস ডিজাইনটা কোথা থেকে আসে। বিগিনিং থেকে চুপ থেকে কেন কেন থাকবে? এখানে আপনার প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে, সব দিকে সেখানে আবার চুপ করতে আসলো। আবার সেই পুরনো
ধারায় ফিরে যাওয়ার সেখান থেকে শুরু করে আমি মনে করি পুরো জিনিসটা মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে এবং সেখানে আপনার ফরিদা পাত্র মনে করবেন না আপনার প্রফেসর ইউনুসের সরকারের ভিতরে থেকে একদল উপদেষ্টা এটার অংশ ছিল যে আপনার বিএনপিকে ক্ষমতা দিতে হবে এবং ক্ষমতা দিতে হবে বিকাশ দিয়ে কি এক্সকিউজ উগ্রবাদী রেখে থামাতে হবে উগ্রবাদীকে আপনার প্রতিহত করতে হবে যেটা মনে রেখে দেওয়া আমরা দিচ্ছি যে আপনার তখন বিএনপি জামাতকে ঠেকাতে হবে এখন হলো উগ্রবাদীদেরকে ঠেকাতে হবে এই মেটিকুলাস প্ল্যানটা কোথা থেকে এসেছে আমি জানি না তবে আমার মনে হয় এটা কিছু কিছু অনেকই আছে কারণ প্রফেসর ইউনুসের সরকার অথবা আমাদের দেশে একটা সত্যিকারের গণতন্ত্র ফিরে আসুক যেখানে আমরা মাথা তুলে দাঁড়াবো সেটা আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্রই পছন্দ করে না এবং আমরা জানি বৃহৎ শক্তিরা ছোট ছোট দুর্বল দেশের ভিতরে কিরকম করে তাদের নিজেদের সরকারকে বসাতে চায় ইরানে বসাতে গেছিল অবশ্য আজকে যে খবর পেলাম যে সাকসেসফুল হয় নাই আমেরিকা তবে আমেরিকা বহু জায়গায় এটা করেছিল বৃহৎ শক্তিগুলো এটা করে এবং সেই বৃহৎ শক্তির যে ডিজাইনকে প্রতিহত করতে হলে যে জাতীয় রেসিলিয়েন্স জনগণের ভিতরে আছে সেটা আমরা এখন আমি জানি না কারণ কাঠামোগত দুর্বলতা বাংলাদেশে আছে যেটা ইরানের ইরানের যুদ্ধের সময় আমরা দেখলাম এই কাঠামোগত দুর্বলতাটা আমাদের ভিতরে আছে তবে আমি এই বলে শেষ করব যে আমাদের সামনে পথ খুব অত্যন্ত ডিফিকাল্ট আমরা আর একটা জুলাইয়ের কথা বলছি এই যে এটির স্ট্রাকচার এটাকে প্রতিহত করা আপনাদেরকে ফরিদা বলতে পারবে অনেক অদর দেশ প্রফেসর ইউনুস করতে করেছেন যেখানে দুর্বল ছিল সেগুলো কিন্তু আমলাদের প্রেসারে উনি করেছেন যেরকম পুলিশ কমিশনটা পুলিশ কমিশন মানবাধিকার কমিশন অ্যান্টি করাপশন মানে যেসব জায়গায় আমলারা আপনার টাকা পয়সা মানতে পারবে এবং সেইখানে কিন্তু তারা হাত দিতে দেয় নাই তারপরে আপনার যেটা আমাদের মিলিটারি রিফর্ম হওয়ার কথা ছিল সেই রিফর্ম করতে পারেনি উনি তো কমিশনই করতে পারেনি অথচ বাংলাদেশের আর্মির রিফর্ম হওয়াটা অত্যন্ত জরুরি বাংলাদেশের ডিজিএফআই এখন পর্যন্ত জার্নালিস্টদেরকে মুক্তি দিয়ে বেড়াচ্ছে মনোরঞ্জন সমৃদ্ধ আপনার বিপক্ষের কথা বলে তাদেরকে ভোট করে হুমকি দিচ্ছে পরিবর্তনটা কোথায় হয়েছে আপনার তো ওখানে রিফর্মে আনতে পারেন এই সরকার প্রথমে আইসিটি চিফ এক্সিকিউটিভকে সরিয়ে দিল এবং যেটাকে দিল সেটা আমাদের দলীয় লোক উনি এসেই বললেন যে আমি সমস্ত যেগুলি রায় হয়েছে ওগুলি আমি আবার রিভিউ করবো তার মানে রিভিউ করবে কেন আবার তার মানে সে স্বাস্থ্য কর্মীকে কাউকে ছেড়ে দেবে তারপরে আপনার আমরা যেটা শুনেছি যে আপনার উত্তর পাড়া বা অদৃশ্য শক্তি বলেছে যে যারা আপনার যাদের বিরুদ্ধে অ্যাকুজিশন আছে 17 জন যারা গুম খুন করেছে আর্মির ভিতর থেকে আয়না করা করেছে তাদেরকে ইন্ডিগনিটি দেওয়া হবে তাদেরকে জামিন দেওয়া হবে এই জাতীয় সমঝোতার কথাও কানে এসেছে আমাদের সুতরাং আমি যেটা দেখছি সংবিধান পার্লামেন্টে সেটা কিছুই না রিফ্লেকশন of the elites of this country who want to run this country the way they want. এটাই হলো